এই আরএসএস আর বিজেপির সম্পর্কটা কীরকম সেটা আপনি যদি একটু বলেন। একটা যে রাজনৈতিক দল স্বদেশীর কথা বলা, দেশের কথা বলা, সনাতনের কথা বলা, ভারতীয়দের কথা বলা, সেটা এই ভারতীয় জনতা পার্টি সেখান থেকে শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই তখন থেকেই আমরা যেটা শুরু করেছি। আগে জনসংঘ ছিল, এখন ভারতীয় জনতা পার্টি হয়েছে, আর আমরা মিলেমিশে কাজ করি এখানে। কী কী পয়েন্টগুলো আছে যেগুলো পশ্চিমবঙ্গের জন্য হওয়াটা খুব দরকার, এখনো হয়নি? গত 50 বছর ধরে বামফ্রন্টের 34 বছর আর এদের 15 বছর, তো 49-50 বছর ধরে বাংলার শিল্প বলে একদম তলানিতে ঠেকে গেছে। আর বিশেষ করে এই তৃণমূলের এই 15 বছরে 6,688টি শিল্প ছোট বড় মিলে হয় পাত্তাড়ি গুটিয়েছে, না হলে অন্য প্রদেশে চলে গেছে। শালবনীতে বোধহয় সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন যে শিল্প টিল্প করবেন। শিল্প বোঝেন কি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি? উনি কী বলতেন, একটা ওই তোরা স্বামী স্ত্রীরা কাজ করবি, পুজো দুর্গা পুজোর সময় একটু মুড়ি ঘুগনি বানিয়ে নিয়ে চলে যাবি, বসে যাবি ওখানে। আদৌ শিল্প সম্পর্কে কোনো কনসেপ্ট আছে কি না? কমিউনিস্ট পার্টি কিংবা কংগ্রেস একটা অভিযোগ করে, সেটা হচ্ছে যে আরএসএসের দুটি পার্টি আছে এখানে, একটা বিজেপি, একটা তৃণমূল। তো আরএসএসের সাথে তৃণমূলের সম্পর্ক কীরকম? নমস্কার। আজকের অতিথি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বটে, কিন্তু তিনি তার সাথে একজন সফল শিল্পপতি। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রচারক। তিনি এবছর বিধানসভা নির্বাচনের দাঁতন বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীও ছিলেন। আমরা তার সাথে একটু গল্প করব, আড্ডা দেবো, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। বিশেষ করে এই পডকাস্টটা আমার এই মাসে করা সম্ভবত খুব রেয়ার একটা পডকাস্ট, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে রাজনীতির কথা কম হয়েছে, বাকি অন্যান্য বিষয়ে আড্ডা হয়েছে। একটু আড্ডার ছলেই এই পডকাস্টটা চলেছে। আপনারা দেখুন আজকের অতিথি অজিত জানা। এই যে দীর্ঘদিন আরএসএস আপনি করলেন, প্রায় 54 বছর আপনি বলছিলেন, আপনি কি ফিল করেছেন যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বা যে কোনো ভারতীয় নাগরিকের জন্য বা ভারতের জন্য আরএসএসের কি ভূমিকা, তারা কি করতে চায়, আর কেন আরএসএসকে দেশের প্রয়োজন? আরএসএসের যে ধ্যেয়বাদ, মানে যেটা আইডিওলজি যেটা আছে, কি আমরা এই দেশকে আমরা প্রার্থনাতে রোজ বলি, পরম বৈভব তুমি তৎস্বরাষ্ট্র। এই যে আমার যে স্বরাষ্ট্র যেটা আছে, আমার নিজের যে দেশ আছে, এই পরম বৈভব নিয়ে যেতে হবে, একদম উন্নতি চরম শিখরে। উন্নতি নয়, বৈভব, মানে এটা উন্নতি আর একটা বৈভবপূর্ণ উন্নতি, মানে সব ইন দ্য অল অ্যাসপেক্টস। আপনার শিক্ষা, স্বাস্থ্য, তার বাকি শিল্প, আর সাহিত্য, আর তার সঙ্গীত, মানে যত রকম মানে পেরিফেরি যা আছে, জিনিস আছে, সবগুলোতে একদম বৈভবপূর্ণ অবস্থাতে আমরা ভারতবর্ষকে নিয়ে যেতে হবে। তা যেটা বললে তো আর হবে না, তার জন্য চেষ্টা করতে হবে। তো চেষ্টা করতে কী হবে, আগে নিজেকে তৈরি করো, টু মেক ইয়োর সেলফ। তুমি তার জন্য কী করতে হবে, রোজ আমরা শাখায় যাই, শাখায় গিয়ে নিজে তৈরি করি, শরীরচর্চা করি, গানের মাধ্যমে দেশাত্মবোধক গান করি, তারপরে কী টপিক হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। আজকে কারেন্ট টপিক কী আছে, এই যে কাশ্মীরে হিন্দুদের মারছে, কেন মারছে, তা কী করে ওদের রেস্কিউ করা যায়। তো এই ধরনের বিভিন্ন কাজের মধ্যে থাকতে 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 আমরা একটা মানে সংঘ একটা আমাদের মানে জীবনের একটা অঙ্গ হয়ে গেছে, এটা পার্ট অফ আওয়ার লাইফ। সংঘ, অজিত জানা আর সংঘ, দিস ইজ নট সেপারেট। এটি যে সংঘ মানে অজিত জানা, অজিত জানা সংঘ, আমরা সঙ্গে সঙ্গে মিশে গেছি একদম। তো সেই জন্য এটা সংঘের আজকে এই আদর্শ নিয়ে আমাকে এটা বলুন, আপনাকে যদি আজকে ভারতবর্ষে থাকেন, ভারতবর্ষে উন্নতি করতে চান, তাহলে কীভাবে হবে? সেটা তো এই আমাকে কিছু না কিছু কন্ট্রিবিউশন করতে হবে। আমি যদি টিচার হই, টিচার হলে কী হবো, আমি অন্য কোনো যদি টিচারই করলাম, আর সঙ্গে সঙ্গে একটা গ্যাস এজেন্সি নিয়ে বসে থাকলাম, এলআইসি এজেন্সি নিয়ে বসে থাকলাম, তো তখন সেই শিক্ষক তার যে পূর্ণ যে মানে পুরোপুরি যেটা দিতে পারেন উনি ছাত্রদের, সেটা দিতে পারবেন না। ওনাকে শিক্ষা নিয়েই থাকতে হবে। যদি শিক্ষার ক্ষেত্রে উনি যদি কিছু ছেলেদের ভালো করতে চান, যদি ছাত্রদের যদি ভবিষ্যৎ যদি ওনাদের উজ্জ্বল করতে চান, তাহলে টোটালি ডিভোশন হতে হবে। না, আমি এই ছেলেকে মানুষ করবো, তৈরি করবো, তারাই তো ভবিষ্যৎ ভারত। তো এই যে টোটাল যে ডিভোশন, যেটা মানে কমিটমেন্ট দেওয়া, সেটা আমরা আরএসএসের মধ্যে পাই। আর তার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যাতে আরএসএস এই বিভিন্ন সেক্টরে
যে আমাদের অনেকগুলো সেক্টর আছে, তো চিকিৎসা আছে, স্বাস্থ্য আছে, সেবা আছে, এইসবকে কী করে একদম পারফেক্ট, মানে একদম তার মধ্যে জল মেশানো নেই, একদম ভালো করে কী করে একদম নির্ভেজাল কাজ করা যায়, যাতে একদম তাতে সেইটি চেষ্টাই আমাদের সংঘের মধ্যে শেখায়, যাতে এর মধ্যে কোনো ইয়ে না থাকে না, মানে একটা মনের ভিতরে একটা বা বাইরে একটা, সেরকম নয়, একটাই অঙ্গ, মানে যেটা কথা সেটাই কাজ। যেটা বলে না ওই আমাদের রামচন্দ্র বলতেন না, কথা দিয়েছে তো কথা রাখতে হবে ওখানে, তো সেরকম। তো সেই কথা কাজের মধ্যে সামঞ্জস্য রেখে সমাজের কাজ করা, দেশের উন্নতি করা, এটাই আরএসএসের কাজ, এটাই আমরা করছি, আর সেই থেকে আমরা তার প্রেরণা পাই আমরা। এবার আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আরএসএস এর সাথে বিজেপির একটা প্রচণ্ড প্রগাঢ় সম্পর্ক, আপনার কি মনে হয় যে এই যে ভারতীয় জনতা পার্টি, এটার সাথে এই যে পলিটিক্যালি, আপনি ইনফ্যাক্ট বলছিলেন, আপনার সাথে কথা হচ্ছিল যে আরএসএস এর এরম কোনো বাধা নেই যে তোমাকে কোন পলিটিক্যাল পার্টিটা করতে হবে, কিন্তু স্টিল মোটামুটি আমরা দেখেছি যে বিজেপিতেই যারা আছে তারা সবাই আরএসএস এর থেকেই আসা মানুষজন আর কি। তো এই আরএসএস আর বিজেপির সম্পর্কটা কীরকম সেটা আপনি যদি একটু বলেন। 1948 যখন মহাত্মা গান্ধী মারা গেলেন, তখন আমাদের ওই সময়ে পার্লামেন্টে আমাদের হয়ে, মানে আমাদেরকে দোষারোপ করা গেল যে এই আরএসএস মহাত্মা গান্ধীকে মেরেছে। হয়ারেজ আমাদের যে ডেলি প্রার্থনা করি আমরা, যে সকালবেলা যে প্রাতঃস্মরণ করি, সকালে উঠে আমরা এই একটা মানে ভারত মাতা মূর্তির সামনে বসে প্রার্থনা করি, তাতে গান্ধীজি নাম আছে, ওই প্রার্থনাতে গান্ধীজি নাম করি আমরা। গান্ধীজি যে ওনার যে সাদাসিধা জীবন, ওনার যে দেশের প্রতি একটা মানে অগ্রণী ভূমিকা, এই বিদেশি বর্জন, এই যে জিনিসগুলো তো ভালো, জিনিসটা ভালো দিকটা আছে, সেটা সংঘ ওনাকে গান্ধীজির ওই পার্টটা নিয়েছে ওখানে। যখন মারা গেলেন তখন এই যে মিথ্যা আরোপ করা গেল, আমাদের হয়ে বলার মতো একজনও লোক পার্লামেন্টে ছিল না যে হ্যাঁ এইটা ভুল হচ্ছে ওখানে, এটা ঠিক নয়, এই দোষারোপ করা। তখন সংঘ মনে করলো যে না, আমাদের কিছু কথা দেশবাসীকে শোনাতে হবে। তো শোনানোর জন্য একটা প্ল্যাটফর্ম কথা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টে যদি কিছু করার কথা বলি, একসঙ্গে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। তখন থেকে ঠিক হলো যে না, আমাদের পার্লামেন্টে কিছু লোক আমাদের পাঠানো হচ্ছে তাকে। আর সেই সময়ে 1951-এ এই কিছু কনফ্লিক্ট দেখা গেল নেহেরুজির সঙ্গে আর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি নেহেরুজি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। উনি বোম্বেতে ছিলেন, বোম্বে থেকে ওই আমাদের হিন্দু মহাসভার কিছু করার জন্য ভাবছিলেন, কিন্তু কোথাও একটা কংক্রিট কিছু একটা ওনা বোধহয় হতে পারছিল না। তো বোম্বে থেকে উনি ফিরছিলেন কলকাতায়, মাঝে নাগপুরে তখন দ্বিতীয় সরসংঘ চালক ছিলেন মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকার, সেকেন্ড অল ইন্ডিয়া লিডার ভারত মানে আরএসএসের। তো ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে উনি বললেন যে আমি এটা এমন একটা রাজনৈতিক দল করতে চাইছি যারা নিঃস্বার্থভাবে দেশের সেবা করবে। তো তখন ওনার সঙ্গে আলাপ আলোচনা হওয়ার পরে তখনই আমাদের 5 জন যে প্রমুখ কার্যকর্তা, মাননীয় স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আডবাণী, মুরলী মনোহর যোশী, সুন্দর সিং ভান্ডারী, নানাজি দেশমুখ, এরকম 5 জন একদম তরতাজা যুবক যারা সংঘের প্রচারক ছিলেন, তাদেরকে বললেন এই 5 জনকে আমি দিচ্ছি, আপনি নিয়ে কাজ করুন। তখন থেকে শুরু হলো। তার মানে এরা সবাই কেউ ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা ব্যক্তিগত সুবিধার জন্য পলিটিক্স করেনি, এরা করেছে কি দেশ সেবার জন্য কাজ শুরু করেছে। মানে জনসংঘ যে শুরু হলো, সেটা শুরু হলো দেশ সেবা নিয়ে, আর দেশকে কী করে এগিয়ে নিয়ে যেতে হবে। তার প্রমুখ হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তারপরে জানি আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি ওখানে গেলেন, প্রবেশ করলেন, কাশ্মীরে গেলেন, ওনাকে ওখানে হত্যাই করা হলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ওখানে। তো সেই থেকে শুরু হয়েছে। তো শুরু হওয়ার ফলেই আমরা এই যে শুরু হলো সংঘ আর মানে রাজনৈতিক দল যে শুরু হলো। আর দ্বিতীয়ত সংঘে আর ভারতীয় জনতা পার্টির সঙ্গে যে আদর্শগত মিল, সেটা আমাদের এই সংঘ আর ভারতীয় জনতা পার্টি আছে। আর অন্য কোনো দলের সঙ্গে আমাদের এরকম মানে মতাদর্শে মিল নেই। ফলে আমরা যারা আসি, তো স্বাভাবিকভাবে ওখানে যাই আমরা, ওই ভারতীয় জনতা পার্টি। আর আমাদের কোথাও শেল্টার লাগবে। আমি যদি আজকে যে পলিটিক্স করতে যাই, তো কোথায় যাব? কংগ্রেস তো আমাকে নেবে না, তুমি আরএসএস করো, দূর হাঁটো। আর কমিউনিস্ট আমাদের কাছে একদম মানে গ্রহণযোগ্যই নেই। ওনার যে আদর্শবাদ যেটা আছে, আইডিওলজি, বিদেশি আইডিওলজি, সেটা আমরা গ্রহণ করতে পারি না। তো আর এক কমিউনিস্ট আছে আর কংগ্রেস আছে, আর তো কেউ তখন ছিল না। তো স্বাভাবিকভাবে একটা মানে একটা যে রাজনৈতিক দল স্বদেশীর কথা বলা, দেশের কথা বলা, দেশের মানে সনাতনের কথা বলা, ভারতীয়দের কথা বলা, সেটা এই ভারতীয় জনতা পার্টি সেখান থেকে শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই তখন থেকেই আমরা যেটা শুরু করেছি। আগে জনসংঘ ছিল, এখন ভারতীয় জনতা পার্টি হয়েছে। আর আমরা
মিলেমিশে কাজ করি এখানে। কমিউনিস্ট পার্টি কিংবা কংগ্রেস একটা অভিযোগ করে, সেটা হচ্ছে যে আরএসএস এর দুটি পার্টি আছে এখানে, একটা বিজেপি একটা তৃণমূল। তা আরএসএস এর সাথে তৃণমূলের সম্পর্ক কীরকম? এটা একসময় তো তৃণমূলের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, যখন সেটা ছিল এই 11-র আগে, বা আমাদের যে এনডিএ মন্ত্রিসভা ছিল তাতে মমতা ব্যানার্জি এবার রেলওয়ে মিনিস্টারও ছিলেন, ওখানে উনি কাজ করেছেন। একসময় তো ওই রোহিঙ্গিয়ার, তখন তো রোহিঙ্গিয়া ছিল না, বাংলাদেশের সম্পর্কে উনি পার্লামেন্টে খুব চেঁচিয়ে বলতেন, কাগজ ছুঁড়ে দিয়েছিলেন যে বাংলাদেশে বের করতে হবে পশ্চিমবঙ্গ থেকে। আজকে উনি বাংলাদেশিদেরকে রক্ষণাবেক্ষণ করছেন বা ওনাকে সংরক্ষণ দিচ্ছেন ছিলেন। একটা সময় আমরা ভেবেছিলাম যে এই যে বামফ্রন্ট সরকার যেটা ছিল তাদেরকে যদি হটাতে হয় তাহলে সবাই মিলে আমাদের কাজ করতে হবে। তখন সেই সময় উনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমরা সেই সময় ওনাকে সহযোগিতা করেছি। কিন্তু ধীরে 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 আমরা দেখলাম যে ওনার মানসিকতা কোথাও না কোথাও আমাদের ডেফার করছে। তো ফলে আমরা আমাদের মতো কাজ চললাম, উনি ওনার কাছে ওনার মতো কাজ করলেন। উনি যেভাবে কাজ করলেন সেটা পশ্চিমবঙ্গের পক্ষে আর দেশের পক্ষে খুবই ক্ষতিকারক হলো। একটা সেকশনকে এতখানি উনি মানে দিতে লাই দিতে শুরু করলেন, মাথায় তুলতে শুরু করলেন। আজকে তো ওনার কাছ থেকে উনি দূরে সরে আসতে পারছেন না। তো আজকে তো ওনার কাছে ওনার একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে সম্প্রদায়ের কথা উনি বলছেন আজকে, সে সম্প্রদায়কে উনি ছেড়ে আজকে আসতে পারবেন না। সেজন্য আজকে ওনার কাছে বোঝা। আর মানুষও পশ্চিমবঙ্গে বা এই রাজ্যের মানুষও বুঝে গেছে যে এইভাবে একটা সম্প্রদায়কে, আপনি জানেন তো গতবারে যে আমাদের এই যে বাজেট হয়েছে 5,700 কত কোটি টাকা খালি মাদ্রাসাকে দেওয়া হয়েছে, মৌলবি আর মসজিদ আর মাদ্রাসা। শিক্ষাক্ষেত্রে কত গেছে, অন্যান্য ক্ষেত্রে কত গেছে দেখুন আপনি। তো এই যে একটা সেগমেন্টকে এতখানি তোলা দেওয়া, এটা হিন্দু সমাজ মেনে নিতে পারেনি। তো স্বাভাবিকভাবেই আমরা যে ভারতীয় জনতা পার্টি যারা করি তারা প্রত্যেকে মনে করে এরা অ্যাকচুয়ালি আমরা কোনো হিন্দু বা মুসলমান আলাদা করে দেখি না। আমরা এই যে প্রধানমন্ত্রী যে সমস্ত যোজনাগুলো হয়েছে, গ্যাসের যোজনা, উজ্জ্বলা যোজনা, তাদেরকে কোনো বেছে বেছে হিন্দুদের দেওয়া হয়েছে নাকি? বা কিষাণ সম্মান নিধিকে বেছে বেছে কোনো হিন্দুদের দেওয়া হয়েছে নাকি? যে প্রকল্প হয়েছে সে প্রকল্প এই ভারতবর্ষের নাগরিকের প্রতি সমানভাবে ওটা বন্টন হয়েছে, দেওয়া হয়েছে ওখানে। আমরা ভাবি না যে ইয়ে মুসলমান খ্রিস্টান। বরাবরই প্রধানমন্ত্রী কি বলেন, মেরা 140 crore জনতা। কখনো আমরা বলি না যে আমরা 100 crore জনতা, এটা বলি না আমরা। তো আমরা কখন ভাবি না এভাবে। সরকার প্রতিটি নাগরিকের জন্য হয়, যে সত্যিকারের নাগরিক তার সে সরকারি যোজনার মধ্যে পাবে, যোজনার সুবিধা পাবে। তো সেই জন্য আমরা আমাদের নিজের পথ বেছে নিয়েছি। আর আজকে আমরা এখানে পশ্চিমবঙ্গে আগামী দিনে আমরা মনে হয় যে সরকার গঠন করতে চলেছি। সেটা কেবল সময়ের অপেক্ষা। না, আপনার তো ভোট হয়ে গেছে, তো এখন তো এটা নিয়ে আলোচনা করতে অসুবিধা নেই। সেটা হচ্ছে কি মনে হচ্ছে যে 4 তারিখ আপনি জিতছেন? আমি নিশ্চিতভাবে জিতছি, 100% জিতছি, আর বেশ মার্জিন নিয়ে জিতবো এবারে, ওখানে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে 3টে কারণ বলছি আমি। এক তো হচ্ছে কি, আমি ওখানে খুব কাজ করেছি। মে মাস থেকে আমি একদম মানে প্রতিটি বুথে বুথে গেছি। 271টি বুথ আছে মে আমার। মাস মানে গত বছরের মে মাস? হ্যাঁ, মানে ওই থেকে 25 থেকে ওখানে আমি প্রায় গেছে। মাইনরিটি প্রায় 30-40টার মতো বুথ আছে, সেটা বাদ দিলে। কিন্তু ওদের উপর দিয়ে গেছি, মাইনরিটি বুথের উপর দিয়ে গেছি, উপর দিয়ে এসেছি, ওটা কোনো বাদ যায়নি। তো প্রতিটি বুথে গেছি। প্রতিটি বুথে যে আমাদের যে বুথ সভাপতি, তার মানে 50-60% বুথ সভাপতি আমি ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করেছি, ওদেরকে সম্বর্ধনা জানিয়েছি যে তৃণমূলের এই অত্যাচারেও আপনি বিজেপির কাজ করছেন, আপনার স্যালুট জানাচ্ছি আমি। এই সম্বর্ধনা জানিয়ে এসেছি, এটা গামছা পরিয়ে এসেছি, ওনাকে এটা পাজামা পাঞ্জাবি দিয়েছি। তো এরপরে কী হয়েছে, আমার ওইখানে কাজ করেছি। আর রাস্তাঘাট নেই, তাকে কিছু রাস্তাঘাট যেখানে আমার সামর্থ্যের মতো, যেখানে ওই রাস্তাঘাট বানিয়েছি। এগুলো কি বলবো, আপনি আপনার সমাজ সেবার জন্য আপনার যে ইন্ডাস্ট্রি বা আপনার যে ব্যবসায়ী হিসেবে ইনকাম সেখান থেকে করেছেন। আমি এখানে একটা জিজ্ঞেস করছি যে, এক তো হয় যে দুরকম লোক থাকে রাজনীতিতে। এক হচ্ছে যারা ঘরের টাকায় রাজনীতি করে, আর একটা হচ্ছে যারা রাজনীতির টাকায় ঘর করে। তা আপনি প্রথম ক্যাটাগরির মধ্যে পড়ছেন। তা আমি বলছি যে স্টিল টিকিট পেয়ে যদি আপনি এমএলএ হন, মানে কি আপনার মানুষের জন্য করার ইচ্ছা আছে যে কারণে আপনি এই এমএলএ ইলেকশনে দাঁড়ালেন? ইনফ্যাক্ট ভালো প্রশ্ন। আমার যেহেতু আমার সংঘের সঙ্গে থাকার ফলে কী হয়েছে, আমি অনেক সমাজসেবামূলক কাজের মধ্যে যুক্ত ছিলাম। একল বিদ্যালয় বলে একটা সংস্থা আছে, যদি আপনি শুনে থাকেন ভালো হবে। সেটা তাতে কী হয়েছে, আমরা গ্রামে গ্রামে যেখানে স্কুল নেই, যেখানে স্কুল আছে সেখানে নয়, যেখানে স্কুল নেই এমন গ্রামকে আমরা চুজ করতাম, আর ওখানে একটা স্কুল শুরু করতাম। ক্লাস
1, 2, 3 ক খ গ এই 3টি শব্দ মানে অক্ষরের মধ্যে আমরা স্কুল করতাম। কয়ে কাহানি, কারণ গ্রামের ছেলেমেয়েরা যারা পড়াশোনার পরিবেশ নেই, তারা এসে অ আ ক খ শিখবে না। তাদেরকে আগে স্কুল আনতে হবে, স্কুলে আনার জন্য তাদের আগ্রহ তৈরি করতে হবে। তো কয়ে কাহানি বলো, রামচন্দ্রের কাহিনী, একলব্যর কাহিনী, ধ্রুবর কাহিনী, এই কাহিনীর মাধ্যমে, গল্পের মাধ্যমে ওদেরকে আমরা নিয়ে আসতাম, অ্যাট্রাক্ট করতাম, এসো গল্প শোনো। কয়ে কাহিনী, খয়ে খেল, ক খ গ, কয়ে খেলা মানে খেলাধুলার মাধ্যমে, চলো খেলি আজকে। এটা কি আরএসএস এর উদ্যোগে হতো? আরএসএসের মানে মানে একটা উইং ছিল, সেটা হচ্ছে একল বিদ্যালয়, FTS বলে, ফ্রেন্ডস অফ ট্রাইবাল সোসাইটি বা একল বিদ্যালয়, তারই একটা অঙ্গ, তার মধ্যে ছিলাম। আমি 10টা স্কুল অ্যাডপ্ট করেছিলাম, যেখানে একটা স্কুলে 30টা ছেলেমেয়ে পড়ে, তো 300 ছেলেমেয়েকে আমি অ্যাডপ্ট করেছিলাম। তার জন্য প্রতি বছর ওখানে আমি পয়সা দিতাম। তো সেটা আমাদের এই ব্যবসা করতে করতে করতাম। মানে এই সমাজসেবা কোনো আমি আজকে নতুন করে করছি এমন কিছু নেই, বা আজকে পলিটিক্সে এসে সমাজসেবা করতে হবে তা নয়। এটি পার্ট অফ মাই লাইফ। আপনি তো দীর্ঘদিনের আরএসএস এর মানুষ, আমি আপনার সেই জার্নিটাতেও আসবো। সো সেই জন্য কি আছে, এটা আমার এই সমাজসেবা আমার জীবনের অঙ্গ। কাজ করার সঙ্গে সঙ্গে অর্থ রোজগার করার সঙ্গে সঙ্গে, তো সেইভাবে যখন আমি গ্রামে এলাম, বিশেষ করে এখানে যখন আসতাম, তখন দেখতাম এই গ্রামেও কিছু করা দরকার আছে, কারণ এত পিছিয়ে পড়ে আছে, এত দারিদ্রতা, এত অভাব। আর প্র্যাকটিক্যালি 15 বছরে এই যে তৃণমূলের শাসনে এখানে উন্নতি বলতে কিছু হয়নি, প্র্যাকটিক্যালি কিছু হয়নি। এক একটা রোড টোড হয়েছে, এখন একটু হালকা দমকা হাওয়া দিলেই আপনার ইলেকট্রিসিটি থাকে না, অনেকক্ষণ থাকতে হয়। আমি তো গ্রামে থাকি, তো আমি বুঝতে পারি ওখানে। সেজন্য প্র্যাকটিক্যালি কিছু উন্নতি নেই। আর 79 বছর পরেও যদি কোনো ভারতীয় নাগরিক, স্বাধীনতার এত বছর পরেও যদি একটা রাস্তাতে বৃষ্টির সময় হাঁটবে, সিটু রাস্তা না থাকে, তার উন্নতি কী হয়েছে বলুন তো? কী উন্নতি হয়েছে? স্বাস্থ্য পরিষেবাকে দেখুন, স্বাস্থ্য পরিষেবা একদম ভেঙে পড়েছে, কিছুই নেই। শিক্ষা তো একদম তলানিতে পৌঁছে গেছে। তো আমাদের রাস্তা, জল, বিদ্যুৎ, শিক্ষা আর স্বাস্থ্য, এই 5টা যে মানে মৌলিক যেটা অধিকার, যেটা মানুষ এটা নিয়ে বড় উঠবে, তার দায়িত্ব মানে তার জন্মগত অধিকার, সেটাতে প্রাপ্য হচ্ছে না। তো তখন মনে হয়েছে যে না, এটা আমি তো আমার যেভাবে প্রতিষ্ঠিত হয়েছি, আমি যে এলাকা থেকে গেছি সেই এলাকাতে কিছু করা দরকার আছে, সেই জন্য রাজনীতিতেই প্রবেশ। আর আমি ঠিক করেছি যদি জিতে এলে আমি প্রথমে রাস্তা তৈরি করবো। আমার 1 বছরে একটা রোডম্যাপ তৈরি হয়ে গেছে, 100 ডেজ, 200 ডেজ, 365 ডেজ। 100 ডেজ মানে মোটামুটি 3.5 মাস। তো 3.5 মাসের মধ্যে বৃষ্টির আগে যাতে রাস্তাঘাটটা পুরো হয়ে যেতে পারে, যদি একদম কংক্রিট হতে না পারে, কমপক্ষে মোরাম দিয়েও যদি রাস্তাঘাট করা যায়, যাতে কমপক্ষে ছেলে মেয়েগুলো যারা অঙ্গনবাড়ি যায়, রাতে যারা টিউশনি পড়তে যায়, তারা যেন কমপক্ষে একটা জল কাদা পায়ে বাড়ি ফিরতে না হয়। বয়স্ক যারা বৃদ্ধরা আছেন, তারা একটু ঘরে বাইরে বেরিয়ে হেঁটে জলকাদা পায়ে ঘরে ঢুকতে না হয়, সেটা আমার মনে খুব প্রভাব ফেলেছে, ওটা আমি করবো। আর বাকি 200 দিন মানে 7 মাসের মধ্যে যারা এখনও ঘর আবাস যোজনা পায়নি, প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়নি, শৌচালয় পায়নি, জলের ব্যবস্থা হয়নি, সেটা করব। বাকি আমাদের 1 বছরের মধ্যে আমাদের যেরকম আছে, আয়ুষ্মান ভারত প্রকল্প আছে, বিভিন্ন সরকারি যোজনা যেগুলো আছে, সে সরকারি যোজনা যাতে লাগু হয়, সেটা পায়, সেটা আমি চেষ্টা করে এই 1 বছর একটা প্ল্যানিং করেছি যে তাতে আমি এই 1 বছরের মধ্যে কাজটা করব। আচ্ছা, এই একটা জিনিস বলুন, এই যে দীর্ঘদিন আপনার মানে নিঃশব্দে আরএসএস এর হয়ে কাজ করে যাওয়া, ইনফ্যাক্ট আপনি প্রায় 15-16 বছর বাড়ি বা সংসার ছেড়ে, বাড়ির লোককে ছেড়ে আরএসএস এ ছিলেন, সেখান থেকে আপনার পরবর্তীকালে নিজস্ব ব্যক্তিগত ব্যবসায় সাকসেস পাওয়া বা ইত্যাদি। এই ভোট প্রচারে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, আলোর সামনে বসতে হয়, এখনও আছেন। তো এই পরিবর্তনটা কেমন লাগছে, স্পেসিফিক্যালি মিডিয়া? হ্যাঁ, এটাতে আমি অভ্যস্ত না। প্রথমত হচ্ছে কি যে আমি সঙ্গের কাজে যখন ছিলাম, তো মিডিয়া প্রশ্ন নেই। আর তখন মিডিয়া আমাদেরকে বেশি তোলাও পাত্তাও দিত না, কারণ সঙ্গ এত বড়ও ছিল না। এখন তো অনেক সঙ্গে কোনো প্রোগ্রাম হচ্ছে তো মিডিয়া আগে পৌঁছে যায়। আর বাকি তারপরে আমার বিজনেসে শুরু হয়ে গেছে। বিজনেসে গিয়েও আমার তখন কিছু ওই মিডিয়ার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কখনো ছোটোখাটো কিছু হলো, আমরা কোনো প্রমোশন করছি তখন হতো। কিন্তু এই যে এবারটা, সেটা মানে
বিশেষ করে ইলেকশনের আমার ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর থেকে আমি নিয়মিত মানে 4টি 5টি কখনো কখনো 8-10টি ইয়ে নিউজ এজেন্সিকে বা সাংবাদিককে আমাকে ডিল করতে হচ্ছে বা দেখা সাক্ষাৎ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বাইটস তো চাইছে তারা। প্রথমের দিকে একটু লাগতো যে আমি কী করে ডিল করব, এনাদের সঙ্গে কী কী কথা বলবো। পরে দেখলাম আমি যেটা করছি সেটাই বলতে হবে। তো স্বাভাবিক কোনো অসুবিধা নেই। আজকে আমি আপনার সাথে কথা বলছি, কোনো ব্যাক অফ দ্য মাইন্ডে কিছু ভেবে এসেছি এটাই বলবো তা নয়। না, আপনার যেভাবে স্বাভাবিক প্রশ্ন আসছে সেই প্রশ্নের আমি উত্তর দিচ্ছি আমি। আর যেটা করেছি বা যেটা আমার মনের মধ্যে যেটা আছে সেটাই আমি প্রকাশ করছি ওখানে। তো এটাও তাই আছে। আমার কখনো কিছু মনে হয়নি যে বাকি যে কাজগুলো সাবলীলভাবে করেছি, আজকেও ওটা সাবলীলভাবে করছি, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না কিছু। তা এখন যদি আরএসএস এর দায়িত্ব তো সামলেছেন, ব্যবসার দায়িত্বও সামলেছেন, সরকারের কোনো দায়িত্ব আপনার ওপর বর্তায়, আপনি প্রস্তুত? আমরা দায়িত্ব থেকে কখনো পিছিয়ে যাই না। যদি আমরা সঙ্ঘের থেকে শিখেছি তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো, ওই কাজে লেগে যাও। সেই জন্য ওখানে আমাকে কি দায়িত্ব দিলেন ছোট বড় কোনো ব্যাপার নেই। আমাকে যদি কোনো মনে করে আমাদের রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে যে এনাকে এই কাজ দিলে ভালো হয়, তো কাজ দিলে আমি একদম নিষ্ঠা সহকারে আর যত্ন সহকারে আর একদম কি বলবো মনের অন্তঃকরণ থেকে সে কাজ করব আমি, তাতে কোথাও কোনো রকম খুঁত থাকবে না। এই যে ধরুন আপনি একজন ব্যক্তিগত উদ্যোগে শিল্পপতি, ব্যবসায়ী এবং আমি শিল্পপতি, পরিযায়ী শিল্পপতি। মানে আপনি বলছিলেন যে 5-6টি কারখানা রয়েছে যেটা বাইরের স্টেটে। হ্যাঁ, হ্যাঁ। তা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে শিল্পের জন্য কোন কোন পরিবেশের অভাব পশ্চিমবঙ্গে রয়েছে, সেইগুলো যদি আপনি বলেন। দেখুন, এখানকার যে অবস্থা, শিল্প না হলে আপনার আর্থিক উন্নতি হবে না, ছেলেমেয়েরা কাজ পাবে না। সেই জন্য গত 50 বছর ধরে বামফ্রন্টের 34 বছর আর এদের 15 বছর, তো 49-50 বছর ধরে বাংলার শিল্প বলে একদম তলানিতে ঠেকে গেছে। আর বিশেষ করে এই তৃণমূলের এই 15 বছরে 6,688টি শিল্প ছোট বড় মিলে হয় পাততাড়ি গুটিয়েছে, না হলে অন্য প্রদেশে চলে গেছে। আর সেটা ওটা বামফ্রন্ট আমল থেকে শুরু হয়েছিল। তো শিল্প না হলে উন্নতি হবে না। চাষবাস করে একটা পেটে ভরণ পোষণ করা যায়, কিন্তু অর্থনীতি যে উন্নতি সেটা হবে না ওখানে। তো তার জন্য কী আছে, আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। সেটা হচ্ছে কি আপনার প্রথম হচ্ছে পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি হতে হবে। সেই পলিসিটা লিকুইডিটি পলিসি হতে হবে যে হ্যাঁ আপনি আমাদের তো আর সরকার তো আর ইন্ডাস্ট্রি করবে না, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইন্ডাস্ট্রি করবে। তো তারা যখন দেখবে যে হ্যাঁ আমি পশ্চিমবঙ্গে গেলে এই সুবিধা পাবো, এই কাজ করতে পারবো, সেই ধরনের পলিসি আমাদের তৈরি করতে হবে যাতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, শিল্পপতি যারা আছে, তারা এখানে এসে শিল্প স্থাপনা করে। শিল্প স্থাপনা করলে কী হবে, আর ছেলেমেয়েরা কাজ পাবে, ওখানে কাজ পড়লেই ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, আমরা সে গভর্নমেন্ট ট্যাক্স পাবে, আমরা জিএসটি পাবো, সেখান থেকে আমরা ডেভেলপমেন্টগুলো কাজ তৈরি করতে পারবো। আমার যেটা একটা মানে ব্যাক অফ দ্য মাইন্ডে যেটা আছে, আর যেহেতু কেন্দ্রে আমাদের সরকার আছে, আমরা সহযোগিতা পাবো। তো যদি আমরা কমপক্ষে 1 বছরের মধ্যে 1 লাখ কোটি বা তার পাশাপাশি কোনো অ্যামাউন্ট যদি আমরা নিয়ে আসতে পারি, এই 5 বছর যে 5 লাখ কোটি আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি, তা আমার মনে একটা সাস্টেনেবল একটা কাজের একটা সুবিধা, কাজের একটা আমরা তৈরি করতে পারবো, কাজের একটা স্কোপ, যেটা কর্মসংস্থান তৈরি করতে পারবো। কিন্তু তৃণমূল তো বলছে যে তৃণমূল শিল্প করার চেষ্টা করেছে। ইনফ্যাক্ট আপনার জেলাতেই শালবনীতে বোধহয় সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন যে শিল্প টিল্প করবেন। তো তারা তো চেষ্টা করছে, আপনাদের তাহলে এত সমালোচনা কি? ফ্রান্সে নিয়ে গেলেন, স্পেনে নিয়ে গেলেন, হ্যাঁ। তারপরে উনি আমাকে 1 টাকা দিয়ে নাকি জমি দিয়েছেন। আজ অব্দি একটা ইট পড়েছে কি ওখানে? আর ওনাদের শিল্প বলতে তো চপ শিল্প আর মুড়ি ঘুগনি শিল্প। মমতাদি শিল্প বোঝেন কি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি? উনি কী বলতেন, একটা ওই তোরা স্বামী স্ত্রীরা কাজ করবি, ওই দুর্গা পুজোর সময় একটু মুড়ি ঘুগনি বানিয়ে নিয়ে চলে যাবি, বসে যাবি ওখানে। ওনাকে শিল্প বলতে ওটাই বোঝেন। তো চপে একটা দোকান করবি, চপ ভাজবি, এ করে শিল্প। আদৌ শিল্প সম্পর্কে কোনো কনসেপ্ট আছে কি ওনার? শিল্প জিনিসটা কি, শিল্প কি হয়, কোথাও আছে, কোথাও দেখেছেন কি? কনসেপ্ট নিয়ে আমরা বিভিন্ন রাজ্যে শিল্প করে দেখেছি যে শিল্পের একটা পরিকাঠামো তৈরি করতে হবে। আপনাকে একটা বড় জায়গাকে আপনি অ্যাকোয়ার করতে হবে, সেটাকে আপনার ডেজিগনেটেড শিল্প মানে শিল্পাঞ্চল করে তুলতে হবে, তাতে আপনার রোডের মানে যাতায়াতের ব্যবস্থা করে তুলতে হবে, জলের ব্যবস্থা করে তুলতে হবে, বিদ্যুতের ব্যবস্থা করে তুলতে হবে,
আপনার যে সিঙ্গেল উইন্ডো এজেন্সি, মানে আপনার একটা শিল্প করতে গেলে তো অনেক পারমিশন নিতে হয়তো, পলিউশন আছে, জিএসটি আছে, তারপরে আপনার ফ্যাক্টরি লাইসেন্স আছে, আর এরকম বিভিন্ন অনেক 8-10টা আপনার ডিপার্টমেন্ট আছে। সেটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে এসে সিঙ্গেল উইন্ডো এজেন্সি করতে হবে। যেখান থেকে কোনো অ্যাপ্লিকেশন আসবে কোনো ইন্ডাস্ট্রির কাছ থেকে যে আমি এখানে এই জিনিস, এই প্রকল্প করতে চাই, এই ধরনের ফ্যাক্টরি লাগাতে চাই, ওই সিঙ্গেল উইন্ডো বসে দেন অ্যান্ড দেয়ার ওখানে বলে চলো তোমার কোনো অসুবিধা আছে কিনা, এই ধরনের শিল্প হচ্ছে, যদি শিল্প পরিবেশের পক্ষে যে ক্ষতিকারক হয় সেটা আনবো না আমরা, কিন্তু পরিবেশের পক্ষে মানে ওটা পরিবেশ বান্ধব, তো তাকে ছাড় দিতে অসুবিধা কী আছে। তো এই সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে যদি আমরা তাড়াতাড়ি দিতে পারি, তাহলে লোকটা বলবে হ্যাঁ পরিবেশ আছে। এত যদি ওই বলে না গেরো খুলতে খুলতে যদি এত সময় লেগে যায়, কী করতে হবে। আজকে গুজরাট কেন এগোচ্ছে, তাদের শিল্পে পরিবেশ আছে ওখানে। আপনি যান, সঙ্গে সঙ্গে আপনি অ্যাপ্লিকেশান করুন, সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে আপনার সব পারমিশন পাবেন, সমস্ত জেসিবি রেডি, আপনার রোড রেডি, মেশিন রেডি, সব রেডি, আপনি 6 মাসের মধ্যে ফ্যাক্টরি করুন। আমি তো এতে আগরতলাতে আমি ফ্যাক্টরি করলাম 3 বছর আগে। উইদিন 10 মান্থস আমি প্রোডাকশন নিয়ে এলাম, 0 ডেট থেকে 10 মাসের মধ্যে প্রোডাকশন নিয়ে এলাম ওখানে। তো সেই সময় আমরা 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট ছিল আগরতলাতে। আগরতলায় 200 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে এখানে আগরতলায়। আগামী কতজন কাজ করছে ওখানে? আমার ওখানে প্রায় 1000 লোক কাজ করছে। তো ওই কর্মসংস্থানটা তো সেক্ষেত্রে তাহলে আমরা পশ্চিমবঙ্গ পেতে পারতো। আমার তো কমপক্ষে 250 ছেলে এই বাংলা থেকেই ওখানে কাজ করছে। আমার এই যে 6টি ফ্যাক্টরি আছে, বাংলার অনেক ছেলেরা কাজ করে ওখানে। আমার বাট সেখানে গিয়ে কন্ট্রিবিউট হচ্ছে, উপায় নেই, ওদের এখানে স্কোপ নেই। আমার বাড়ির পাশাপাশি যে ছেলেরা যারা আমার কাজে, আমার এটা জানার আছে, ধরুন এই যে আগরতলাতে আপনি ফ্যাক্টরি করলেন, মানে এই যে জমি অধিগ্রহণ বা জমি পাওয়া, বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স, এগুলো কতদিনের মধ্যে হয়েছিল? জমি আমরা আইডেন্টিফাই করলাম, এটা স্টেট গভর্নমেন্টের জমি আমরা লিজে নিয়েছি, 33 ইয়ার্স লিজে নিয়েছি আমরা। সেটা আমাদের 15-20 দিনের মধ্যে আমরা ল্যান্ড পেয়ে গেলাম। আচ্ছা, হ্যাঁ। তারপরে আমরা যে সমস্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে জিএসটি, যে সমস্ত পলিউশন, আর তারপরে আপনার ফ্যাক্টরি লাইসেন্স, এগুলো আমরা করতে করতে 3 মাসের মধ্যে আমরা কাজ শুরু করে ফেললাম। আর প্রথমে কী হয়, আপনি যখন অ্যাপ্লিকেশন করেন তখন একটা প্রিলিমিনারি ওর একটা দিয়ে দেয়, পারমিশন দিয়ে দেয়, ইউ গো হেড, তুমি তোমার কাজ শুরু করতে থাকো, বাকি পারমিশন চলতে থাকো ওখানে। কারণ আপনার পলিউশন তখনই অ্যাপ্লিকেবল যখন আপনি ফ্যাক্টরি আপনি চালু করবেন। তো তার আগে তো দরকার নেই, ফ্যাক্টরি লাইসেন্স তখনই দরকার আছে যখন আপনি করবেন। তার আগে আপনি ফ্যাক্টরি করার জন্য পারমিশন নিয়ে নিলেন, কিন্তু বাকি অ্যাক্টিভিটি চলতে থাকলো। তো আমরা এইভাবে কাজ শুরু করার ফলে, আর একটা জায়গায় আমাদের আটকে গেছিলো, ফরেস্টে আটকে গেছিলো। তখন মানিকবাবুর কাছে আমি গেছিলাম, আমাদের ওই তখন মুখ্যমন্ত্রী যিনি আছেন মানিক শাহ, ওনার কাছে দেখা করলাম। আমি দেখা করে বললাম যে আমরা এই জিনিসটা একটু আটকে গেছে। উনি আমার অ্যাপ্লিকেশনটা নিলেন, মন দিয়ে বিষয়টা শুনলেন। 4টার সময় ওনার যে পিএ, নিজের সচিব যে ছিল, ফোন করে বললো অজিতও আপনার কাজটা হয়ে গেছে। সো প্রোঅ্যাক্টিভ, মানে একজন ইন্ডাস্ট্রিয়াল এসে এখানে ইন্ডাস্ট্রি করতে চাইছে, তাকে সহযোগিতা করার জন্য, দ্যাট ইজ দ্য, মানে বোঝা যায় যে মানুষটি কতখানি তার শিল্পের প্রতি আগ্রহ আছে। হ্যাঁ। আর আমাকে ওখানে 3টি আমি সার্টিফিকেট পেয়েছি আগরতলা থেকে। ফাস্টেস্ট গ্রোয়িং ফ্যাক্টরি 10 মাসের মধ্যে করেছি, সে আমার কাছে আছে। ম্যাক্সিমাম ট্যাক্স পেয়ার সেটা পেয়েছে। আর কি আছে, ওয়েল অর্গানাইজ, 3টে আমাকে ওই ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাকে দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, সেটা বাঁধানো আছে ওখানে, সেটা পেয়েছি আমি। আচ্ছা, আপনি একটা কথা বলুন, যে এইগুলো ছেড়ে আপনি হঠাৎ দাঁতনে এমএলএতে এলেন কেন ইলেকশনে? মানে ইটস আ কোশ্চেন, ঠিক আছে? একটা মানুষ 6টা ফ্যাক্টরি রয়েছে, সে আরামসে মার্সিডিজ, বিএমডাব্লিউ, রোলস রয়েস হিসেবে ঘুরে বেড়াতে পারবে। সেখান থেকে দাঁতনে গিয়ে হাতে ইনজিওর্ড হয়ে কি দরকার ছিল? হ্যাঁ, ঠিকই আপনি যেটা বলেছেন, আমি লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতাম, কিন্তু সঙ্গে থাকার ফলে আমাদের একটা বুঝিয়ে দিচ্ছে যে তুমি, আর বিশেষ করে বিবেকানন্দ সম্পর্কে যখন পড়ি বা বুঝি, যে তোমার জন্ম কেবল খাওয়া পড়া, সন্তান উৎপাদন করার জন্য নয়, তুমি যখন জন্মেছো কিছু করে যা, একটা দাগ রেখে যা, কিছু করে যা একটু। এটা আমাদের বিবেকানন্দ, আমাদের এই কলকাতারই ছেলে, উনি যখন বলেছেন। আর সঙ্গে থাকার ফলে, সঙ্গ বলে যে তুমি তোমার কাজ করতে থাকো, সঙ্গে সঙ্গে কিছু কাজ করতে, মানে তুমি ডু সামথিং ফর দ্য সোসাইটি,
সে নাহলে সোসাইটি আগে কেবলমাত্র সরকার কাজ করবে, বাকি জনসাধারণ তার লুটে পুটে খাবে, সেটা কোনো সমাজে উন্নতি হতে পারে না। তো কিছু লোককে তো কিছু কাজ করতে হবে, তো এ সমাজে কাজ করতে হবে। তো আমরা সেই ধরনের লোক। আমাদের যিনি তৃতীয় সরসংঘ চালক ছিলেন, তিনি বলতেন যে গীতাতে বলা হয়েছে না, কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচরম, কর্ম করো ফলের আশা করো না। সেটা বলছে গীতাতে এই যে শ্লোকটা, এই জায়গাটা, এটা সঙ্গে স্বয়ংসেবকের জন্য বলা হয়েছে। কাজ করো, সমাজের কাজ করো। তোমরা নিজে কাজ করতে করতে, আচ্ছা আপনি দেখুন, আমি সমাজেও কাজ করেছি, নিজে কাজ করেছি, নিজে কাজ করতে করতে কোথাও আমার কাজের কোনো গাফিলাতি নেই। আমি একদম একটা ভালো পজিশনে এসেছি। আমি একদম একদম মাটির লোক, যে একদম জিরো লেভেল থেকে উঠে কপর্দক শূন্য হয়ে 3,000 টাকা ধার করে আমি নর্থ ইস্ট গেছিলাম। আচ্ছা, হ্যাঁ, 3,000 টাকা ধার করে গেছিলাম। আই হ্যাভ বরোড উইথ 3,000 রুপিস। তারপরে আজকে 6টি ফ্যাক্টরি হয়েছে। এটি রিমার্কেবল ডেভেলপমেন্ট। তো সেখানে করেছি। তো সেখানে আমি যেরকম প্রতিষ্ঠিত হয়েছি, সংঘের ক্ষেত্রে আমি আমার জেলা, তারপরে আমরা 3-4টা জেলাকে আমরা বিভাগ বলি, আপনার রাজ্য মানে স্টেট, তারপর 3-4টা স্টেট নিয়ে আমরা ক্ষেত্র বলি, এবং অল ইন্ডিয়া লেভেলে এত লেভেলে আমি দায়িত্ব সামলেছি। হ্যাঁ, যেটা বললেন যে এখানে এসে কেয়ার করলেন, আমি বললাম যে এখানে এসে গেছে, এইটা আমার একটা জায়গা আছে যেখানে একটা সফট কর্নার আছে, আমি ওই জায়গা থেকে উঠে এসেছি। আর ওই জায়গাটা প্রচণ্ড মানে প্রত্যন্ত গ্রাম, মানে এখানে কোনো ডেভেলপমেন্ট বলে কোনো কিছু নেই সেখানে। সেটা আমি যদি কিছু করতে হয় তাহলে ওখানেই করি আমি। আর আমার ব্যাক অফ দ্য মাইন্ডে আছে কি আমি একটা জায়গা চুজ করব যেখানে আমি মডেল বিধানসভা বানাবো, যাতে ওই মন কি বাতে মোদিজি বলবেন যে তুমি বিধানসভা দেখতে চাও, যাও দাঁতন যাও। তো দাঁতনে এটা বানানো সম্ভব? অবশ্যই সম্ভব। দাঁতনে খুব পটেনশিয়াল আছে। আপনার অ্যাগ্রো ইন্ডাস্ট্রি খুব পটেনশিয়াল আছে। অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ওখানে বাদাম হয়, বাদাম থেকে আমরা তেল এক্সট্রাক্ট করতে পারি। ধান হয়, ধান মিল করতে পারি আমরা। ধান মিলে যে তুষ হয়, তুষ থেকে আমরা আপনার এমডিএফ বানাতে পারি। অনেক 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 স্কোপ আছে, লট অফ স্কোপ আছে ওখানে। সেটা কি আছে, আপনাকে আরও রিসার্চ করতে হবে কী কী করা যায় না করা যায়। মাছের চাষ করা যায়। মাছ এখানে এত পুকুর আছে ওখানে, সেগুলো সংস্কার করে যদি করা যায়, অন্ধ্র থেকে একটা 1 কেজি মাছ আনা দরকার নেই। আমরা ওই মেদিনীপুরে প্রচুর আপনার আছে, পুকুর টুকুর আছে। পুকুর আছে, হ্যাঁ, বা এমনিতেও আমি মেদিনীপুরে তো প্রচুর চিংড়ির চাষও হয়। চিংড়ি চাষ করা যায় ওখানে। আমকে আমি কথা যেন পড়ছিলাম, দেখছিলাম আমারই একজন বন্ধু আছেন, উনি বলছেন যে একটা ওই বিশেষ একটা কলমের চারা, যে চারাকে ওই আম চারা যদি 4টি গাছ লাগান আম চারা, তাতে আপনার সারা বছরে আপনার ঘরে খরচা চলে যাবে। এত ভালো আম, আর যেটা এক্সপোর্ট কোয়ালিটি। আচ্ছা, তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রকল্প আছে, কাজ আছে, যেটাকে আমাদের করতে হবে। আর তার জন্য ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে এখন। সেটাই আমাদের এখন চ্যালেঞ্জ আছে কি দীর্ঘ এত বছর পরে একটা একদম ড্রাই এরিয়া, টোটালি একদম কিছু নেই এখানে, প্র্যাকটিক্যালি কিছু নেই। সেখান থেকে কি করে আমরা আমাদের একটা দীনদয়াল উপাধ্যায় আমাদের ছিলেন, নাম যে শুনে থাকেন, তিনি ফিলোজফার ছিলেন আর খুব প্রেসিডেন্ট ছিলেন ভারতীয় জনসংঘের, উনি ছিলেন। ওনার দুটো স্লোগান আছে উনি দিয়েছেন। একটা হচ্ছে কি হর হাত কে লিয়ে কাম, দুটো হাত আছে আমাদের, কাজের এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে দুটো হাতে আমরা কাজ করতে পারি। এত কাজ করি যেন দুটো হাত বোধহয় আরও কম পড়ে যাচ্ছে, এরকম কাজ হতে হবে। হর ক্ষেত কে লিয়ে পানি, এই মানে চাষাবাদ এই খালি একটা করলে হবে না, পুরো তোমার চাষাবাদ করতে হবে যাতে প্রতিটি ক্ষেতে সারা বছর জল থাকে, জলের ব্যবস্থা হয়, তাহলে কি মানুষের উন্নতি হবে, হবে। দ্বিতীয়ত হচ্ছে কি এই চাষকে আমরা যেরকম আমরা হেলথ কার্ড বানাই, চোখের কী অবস্থা আছে, আমার কানের কী অবস্থা আছে, নাকের কী অবস্থা আছে, গলার কী অবস্থা আছে, হার্টের কী অবস্থা আছে, আমার লাংসের কী অবস্থা আছে, আমরা হেলথ কার্ড বানাই, বুঝতে পারি এই পজিশন আছে। সয়েল কার্ড, এই মাটিতে এইতে উর্বরতা কতখানি আছে, নাইট্রোজেন লাগবে না নাইট্রোজেন ফসফরাস লাগবে নাকি ইউরিয়া লাগবে, কি লাগবে, সেটা তো এখনকার চাষিরা জানে না। তো এমনি সার দিতে হবে, সার দিয়ে দিল, ওষুধ দিতে ওষুধ দিয়ে দিল, কী ধরনের সার লাগবে সেটা যদি সয়েল কার্ড করি আমরা, ইন্ডাস্ট্রির জন্য ট্রেনিং, প্রপার ট্রেনিং, ওখানে যেন রিসার্চ সেন্টার ওখানে করা, পাশে আইআইটি আছে, আইআইটি যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, সেই টেকনোলজি কী করে আমরা ভিলেজে অবধি নিয়ে যেতে পারি, সেটা ব্যবস্থা করে আমরা অনেক বেশি কাজ করতে পারি, অনেক বেশি কাজ করতে পারি। আর কাজ করার স্কোপ আছে, কেবল মানসিকতা চাই যে কাজ করবো, আমরা সেবা করবো মানুষকে প্রচুর। রাইট। আমি 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 জানি না যে এই সময় এটা জিজ্ঞাসা করা উচিত হবে কিনা, তার কারণ হচ্ছে যে ভোটের বাজারে সবাই খুব সফিস্টিকেটেড হয়ে রয়েছে, কিন্তু স্টিল আমি এটা আপনাকে না জিজ্ঞাসা করে পারছি না। এই কারণ আমাদের যে পডকাস্ট, সেই পডকাস্টের দর্শক সংখ্যার মধ্যে অধিকাংশ দর্শক খুব ইয়ং এজের,
যারা একটা স্বপ্ন দেখছে, যাদের হাতে হয়তো আজকে আপনার সেই 3,000 টাকা যেটা ধার নিয়ে আপনি গেছিলেন নর্থ ইস্টে, সেই 3,000 টাকাটাই আছে, তারাও স্বপ্ন দেখছে যে একদিন আমি 300 কোটি বানাবো। তো আপনি সেটা বানিয়েছেন, সেই পথটা অতিক্রম করেছেন। আপনি একটু এই জার্নিটা বলুন, যারা স্বপ্ন দেখছে তারা ভবিষ্যতে একজন সফল ব্যবসায়ী বা শিল্পপতি হবে কি করে? হয়তো আজকে তাদের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো নয়। অর্থনৈতিক অবস্থা কোনো একটা বাধা নয়। কেউ যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চায়, শিল্পপতি হতে চায়, প্রথমে ছোট থেকে শুরু করতে হবে। একদম আজকের দিনে আমি যে শুরু করেছি, আজকে 6টি ফ্যাক্টরি মালিক হয়েছে, সেটা আমার জার্নিটা প্রায় 30 বছরের জার্নি আমার। এটা একদম হট করে আমি আজকে গেলাম কালকে হয়েছে এরকম নয়। তার জন্য প্রচণ্ড অধ্যবসায় আর কষ্ট করা মানসিকতা আর কমিটমেন্ট, আমি এই কাজটা করব। এই জিনিসগুলো 3-4টি যদি বিষয় থাকে কোনো ছেলের মধ্যে, আমার কাছে আসুক, তাকে আমি ইন্ডাস্ট্রি বানিয়ে দেবো। আপনার কাছে বিধায়ক সাহেবের কাছে যাওয়ার তো মানে আশা করছি আপনি জিতবেন। আমি বলছি যে এমএলএ বা নেতা বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সহজে কি পৌঁছতে পারবে আপনার কাছে? ভেরি 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 ইজি। আমার কাছে পৌঁছানোর জন্য কোনো রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, কী আছে কি, এত লোক আসবে, তার জন্য আমার কিছু একটা একটা ব্যবস্থার মধ্যে আসতে হবে। আমাকে ফোন করবে, আমার পিএ থাকবে, পিএ কাছে ফোন করবে কোনো অ্যাপয়েন্টমেন্ট। যদি আমি তো আই উইল বি লাভ ইট, যদি কোনো ছেলে মানে ইন্ডাস্ট্রি করে জীবনে তার যদি লক্ষ্য থাকে আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হব, এর থেকে আর ভালো কোনো ব্যাপারই নেই তো। কারণ হ্যাঁ, মানে আমাদের দরকার, ভারতবর্ষে এটা খুব দরকার। সরকার দেখুন, যত ছেলে মেয়ে বেরোবে স্কুল কলেজ থেকে, কোনো সরকারের পক্ষে নয় যে সবকে চাকরি দেবে। তো আপনার প্রাইভেট ক্ষেত্রে কাজ করতে হবে। তো প্রাইভেটে যে কাজ, সে কী ধরনের কাজ করবে, তার মানসিকতা কী আছে, টেম্পারমেন্ট কী আছে, সে যদি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আর কর্মদক্ষতার সঙ্গে যদি কাজ করে, প্রত্যেকটা ব্যক্তি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে। রাইট। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আজকের ডেটে দাঁড়িয়ে। আর সেটা হচ্ছে যে একটা রাজ্যে প্রপার ইন্ডাস্ট্রি হওয়ার জন্য কোন কোন 3-4টে পয়েন্ট খুব দরকার? আপনি এর আগে কিছুটা আলোচনা করেছেন। আমি বলছি যেমন ধরুন ট্রান্সপোর্ট, পরিবেশ, কোন কোন 3-4টে-5টা ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ একটা রাজ্যে ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য? দেখুন, প্রথমত হচ্ছে কি, আপনার ইন্ডাস্ট্রিয়াল পলিসি হতে হবে, আপনার শিল্পনীতি হতে হবে। শিল্পনীতি আপনার লিকুইড শিল্পনীতি, এই শিল্পনীতির মাধ্যমে মানুষ অ্যাট্রাক্ট হবে এখানে আসার জন্য। তারপরে ওয়ার্ক কালচার, আপনি এখানে ওই ধর্মঘটের আমল করা চলবে না। ধর্মঘটের মাধ্যমে আপনি, একজন লোক যখন ইনভেস্ট করবে, তার যতই সেবামূলক কাজ থাকুক না কেন, তার প্রফিট ওরিয়েন্টেড থাকবে ওখানে। প্রয়োজন, নাহলে সে কোম্পানিও বড় করতে পারবে না। সেই জন্য যখন প্রফিট ওরিয়েন্টেড থাকবে, সেখানে নিরবিচ্ছিন্নভাবে তার কাজটা চলতে হবে, তার ফ্যাক্টরি চলতে হবে। ফ্যাক্টরি কোনো কারণে, ফ্যাক্টরি মানে ওকে স্টপ করা চলবে না। তো ফ্যাক্টরি নিরবিচ্ছিন্নভাবে তার তার যে শিডিউল আছে, শিডিউল করে কাজ চলতে হবে। আর শিল্পনীতি হতে হবে, রাস্তা করতে হবে, ট্রান্সপোর্টেশন আপনার এই ভাঙাচোরা রাস্তাতে চলবে না। হ্যাভ টু এ গুড রাস্তা। আপনার রেলওয়ে মানে থেকে আপনার রেলওয়ে স্টেশন থেকে বাকি জায়গায় যাওয়ার। তারপরে আপনার বিদ্যুৎ, আনইন্টারাপ্টেড আপনার পাওয়ার চাই, যে পাওয়ার 1 সেকেন্ডের জন্য যাবে না, ইন্টারাপ্ট হবে না, মানে কাট হবে না। আজকে আপনি জানেন গুজরাতে কেউ কোনো ফ্যাক্টরিতে, আমি মাঝে মধ্যে গুজরাতে যাই, একজনকে জেনারেটর রাখেনি। আর আমাদের এই এলাকাতে বা এখানে এখনও নর্থ ইস্টে এত বিদ্যুতে হয়নি। একটা জেনারেটর লাগাতে আপনার প্রায় 1 কোটি টাকা লেগে যায়। কারণ বড় ফ্যাক্টরি করতে গেলে তা ততখানি বড় আপনার পাওয়ার লাগবে। তো সেজন্য এই যে 1 কোটি টাকা আপনার খালি পাওয়ারের জন্য, আপনি একটা সাবস্টিটিউট পাওয়ারের জন্য ইনভেস্টমেন্ট করছেন, সেটা আপনি ক্যাপিটাল ইনভেস্টমেন্টে ইউজ করতে পারতেন, আরও নতুন মেশিন লাগাতে পারতেন। তো এই জন্য যে, তো বিদ্যুৎ একটা লাগবে, জলের ব্যবস্থা ভালো, একদম 24 ঘন্টা জলের ব্যবস্থা করতে হবে। তো আপনার শিল্পনীতি, তারপরে আপনার ওয়ার্কিং কালচার, রোডস অ্যান্ড ইলেকট্রিসিটি আর ওয়াটার, এই যদি থাকে, আমার মনে হয় যে আর কিছু অসুবিধা নেই। আর মানুষ তার যারা শিল্পপতি যারা হবেন, যারা ইন্ডাস্ট্রিয়াল হবেন, তারা বুঝবেন যে কোন জায়গাটা কী শিল্প লাগালে। আমার এই যে বলে গেছেন, অমিত শাহজি বলে গেছেন, বর্ধমানে খুব আলু হচ্ছে, গড়বেতায় খুব আলু হচ্ছে,
ওখানে আমরা চিপসে ফ্যাক্টরি লাগাতে পারি। পেপসি অনেকে চিপস আঙ্কেল চিপস করে ওখানে, তো ওখানে ফ্যাক্টরি লাগাতে পারে। তো মানে বিভিন্ন জায়গায় কাজ মানে করতে যেখানে পারে। যে প্রোডাকশনটা আছে সেটাকে হ্যাঁ, মানে কিন্তু তার জন্য পরিবেশ তৈরি করা, কৃষি এবং শিল্পের মেলবন্ধন যেটা খুব মেলবন্ধন, দরকার, মানে প্ল্যান্ড ইন্ডাস্ট্রি প্ল্যান্ট ইন্ডাস্ট্রি মোদ্দা কথা। ওর জন্য করতে হবে, কোনো অসুবিধা নেই ওখানে। আর আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা আছে, আমরা যেটা পারবো না বিভিন্ন প্রদেশ থেকে নিয়ে এসে কালেকটিভ একটা আপনার শিল্প গ্লোবালাইজেশনের যুগ। হ্যাঁ, বাস, আজকে আপনি একটা মেশিন অর্ডার করলে 30 দিনের মধ্যে আপনি ইম্পোর্ট করিয়ে আনিয়েও নিতে পারেন। আচ্ছা ধরুন আরএসএস এর প্রচারক, বর্তমানে বিজেপির নেতা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কোনটা বললে আপনি খুশি হবেন? আপনি বলবেন এখন ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনটেই আমি খুশি, কোন লাইফটা আপনি সব থেকে বেশি এনজয় সঙ্গে করছেন? স্বয়ংসেবক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক, এটা তো আমার, এটাই পরিচয় আমার। বাকি তো পথ চলার পথে আমি ইন্ডাস্ট্রি লাগিয়েছি, ওরা হয়ে গেছে। আমি এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে যে 4 তারিখে রেজাল্ট হবে, তাতে আমি নিশ্চিতভাবে বিধায়ক হচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। আর বাকি আপনার পরিচয় সঙ্গে সেবক, সঙ্গে স্বয়ংসেবক মানে যাই অ্যাচিভমেন্ট হয়ে যাক হ্যাঁ, সঙ্গ ফার্স্ট, সঙ্গ ফার্স্ট। এইটা কি কাজ করতে 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 পুট হয়ে গেছে মাথা? না, এটা আমাদের সেলফ মানে এটা রিয়েলাইজ হয়েছে আর কি, যে সঙ্গ থাকলেই এই কাজটা, আমি সঙ্গ যে স্তরে কাজ করে, সঙ্গ আমি যে স্তরের মানুষ যেখান থেকে উঠে এসেছি, আজকে এত দূর আসার পরে সঙ্গই আমার ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকবোন, সঙ্গ আমাকে তৈরি করেছে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমি যখন ছিলাম খড়গপুর আইআইটির পাশে একটা গোপালী বলে জায়গা আছে, ওখানে আমি 8 বছর একটি আশ্রম চালাতাম, বিশ্ব হিন্দু পরিষদ আশ্রম, সেখানে আমার দায়িত্ব দেওয়া হয়েছিল, ওখানে থাকতাম। তো যেহেতু খড়গপুর আইআইটির পাশে, তো স্বাভাবিকভাবেই খড়গপুর আইআইটি যারা অধ্যাপক তাদের সঙ্গে যোগাযোগ হতো, যেতাম, কথাবার্তা বলতাম। তো আমার একটা ইয়ে ছিল, মানে কমপ্লিসিটি ছিল, যে উনি এত বড় একটা মানে ইন্টারন্যাশনাল এডুকেশন অর্গানাইজেশন, সেখানে উনি প্রফেসর আছেন, পড়াচ্ছেন, উনি করছেন, ওনার সঙ্গে কথা বলবো কী করে, উনি কী বিষয় নিয়ে কথা বলবো। তো উনি তখন একটু একটা কমপ্লিসিটি ছিল আর কি। তো হঠাৎ ভাবলাম যে উনি যদি অধ্যাপক হন, প্রফেসর হন, লেকচার হন, তো ওনার সাবজেক্টের, উনি মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল বা যে কোনো সাবজেক্ট হোক না কেন, উনি ওই সাবজেক্টে উনি অধ্যাপক। আমি আমার সাবজেক্টে আমি অধ্যাপক। সঙ্ঘের যে কথা, সে কথা আমার থেকে ভালো উনি বলতে পারবেন না। সো আই এম দ্য প্রফেসর অফ দ্য মাই সাবজেক্ট। তখন আমি নিষ্ঠার সঙ্গে কথা ওনার সঙ্গে যখন বলতাম, তখন অ্যাকসেপ্ট কথা, হ্যাঁ ঠিক আছে। তো এই যে মানে মনের মধ্যে জোর, এই মনের মধ্যে যে একটা আত্মবিশ্বাস, সেটা সঙ্গ দিয়েছে আমাকে, সঙ্গই পরিবেশটা দিয়েছে। সঙ্গে পড়ে যাও, ওখানে গিয়ে কাজ করো, ওখানে গিয়ে কাজ করো, ওখানে গিয়ে কাজ করো, এই যে বিভিন্ন জায়গায় যে কাজ করা, সেটাকে আমার এই সঙ্গ তা দিয়েছে। আপনার এই যে আবার মানে কার্যত সন্ন্যাস জীবন, বাড়ির লোক এখন রাগ করে না? ছেলেরা বলে না যে বাবা অনেক কিছু হয়ে গেছে, না, এবার একটু বাড়িতে থাকো? প্রথম আমার ছোট ছেলে কিছুদিন আগে বলছে যে বাবাকে এখন খুব মিস করছি, আর বাবাকে বাবা বাবা লাগছে না, ওর এখন বাবাকে বিজেপি নেতা লাগছে। মানে যত কাছে তাড়াতাড়ি পেত ওরা। ছোট ছেলে বিশেষ করে আমার সঙ্গে একটু বেশি অ্যাটাচমেন্ট আছে, বেশি বন্ডিং আছে, তো সে একটু বাবা ঘেঁষে আর কি। তো সে তার মাকে বলেছিল বাবা এখন বাবা বাবা লাগছে, আর একটু পলিটিক্যাল এজ হয়ে গেছে। না কিছু নেই, কোনো অসুবিধা নেই, ওরা এখন মেনে নিয়েছে। আর বিশেষ করে ওরা ছোটোবেলা থেকে আমাকে দেখে এসছে। আমি কাজের মধ্যেই সঙ্গে যাওয়া, রাত করে আসা, বিভিন্ন আমাদের যখন কোনো বন্যা হয়, তখন আমাদের কিন্তু ওই বাড়ির ছিল না, মানে বাড়িতে কখন ফিরতে হবে তাই ঠিক ছিল না। আগে যা বন্যার্থ যারা আছে তাদের সেবা করে একবার একটা ঘটনা বলছি। একবার একটা আমাদের শিশু সম্মেলন হচ্ছিল, আমাদের একটা শিক্ষা সংস্থান আছে বিদ্যাভারতী, অল ইন্ডিয়া শিক্ষা সংস্থান আছে, সে সংস্থানের মধ্যে আমি জড়িত, আমি দায়িত্ব ছিলাম। তো তখন ঠিক হলো 1, 2, 3, 4 এই 3টি ক্লাসের ছেলেদের মেয়েদের নিয়ে একটা আমরা সম্মেলন করব। তাদের রাষ্ট্রপতি ডাকা হবে, আর প্রোগ্রামগুলো ওরাই করবে, ওরা কোথায় হবে না হবে, কিন্তু ওদের যে পেরিফেরি অ্যারেঞ্জমেন্ট, ওদের থাকা খাওয়ার ব্যবস্থা, ওদের ভোজন ব্যবস্থা, ওদের সব জিনিসগুলো, তো আমি ওই দায়িত্বে ছিলাম, মানে ফুড অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলাম আমি ওখানে। তো আমি যেহেতু ফুড অ্যারেঞ্জমেন্ট, তো পরের দিন ওকে পাউরুটি, দুধ, কলা, ডিম এগুলোকে আনতে হতো। তো এই করতে 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 রাত্রি 2টো হয়ে যেত। আর তারপরে আবার 4টের সময় যেতে হতো, যেন ওইগুলো ঠিক মতো পাই কিনা, গরম করে দিতে হবে, সব জায়গায় রাখতে হবে। তো 2 ঘন্টার জন্য বাড়িতে আসতাম। তো আমার স্ত্রী বলতেন, ওই 2 ঘন্টা যেন কেন আসতো, ওখানে কোথাও শুয়ে পড়ে জায়গা নেই তোমার, তুই শুয়ে পড়তে পারতে না? তারপরে তুমি 2 ঘন্টার জন্য এসে আবার তো যাবেই তো তুমি। তারপর সেই অবস্থাটা কিন্তু দরজা খুলতে হবে, দরজা বন্ধ করতে হবে।
এখনও সেজন্য আমি বলি কোনো অসুবিধা নেই, আমি এখন প্রাণ প্রস্তুত, সেজন্য বাড়ির থেকে কোনো রকম কোনো বাধা নেই, উল্টে সহযোগিতা আছে। আর আমার স্ত্রী বিশেষ করে সেই সংঘ পরিবারেরই মেয়ে, ওনার বাবাও জেলা সংঘ চালক ছিলেন, ওটা আপনার সুবিধা হয়ে গেছে। একটা সুবিধা হয়েছে। সি নোজ কি ভাই এই লোকগুলো এটা হয় এটা হয় আর কি। এই প্রশ্নটা একটা ছোট গল্প বলে দিই। একজন স্বয়ংসেবকে যে মানে 4-5 জন স্বয়ংসেবক ছিলেন, তার বাবা একদিন এসে জিজ্ঞেস করলেন ওনার বন্ধু, ওই বাবার বন্ধু, যে তোমার বড় ছেলে কোথায়? মানে গল্পে ছিল, এটা কোনো ঘটনাকে সঙ্গে তুলনা করবেন না। না, ও বলছে ও ইয়েতে থাকে, আমেরিকা স্পেস সেন্টারে থাকে, ও আসবে কবে, ঠিক আছে ওখানে। বলে আরেকজন ছেলে, বলে ও ডাক্তার, ওর ওই 9টা থেকে যায়, তারপরে ওই 10টা 9:30 থাকে, ও চলে আসবে। আরেকজন ছেলে বলে প্রফেসর, বলে ওরও ছুটি থাকে, কখন কখন আসবে, অমুক জায়গায় কাজ করে, ও আসবে ওখানে। আরেকজন ছেলে ছোটো ছেলে, বলে ও সঙ্ঘের স্বয়ংসেবক, কাজ করে, বলে কখন আসবে, বলে ওর যাওয়ার ব্যাপারটা আসার ব্যাপারটা জিজ্ঞেস করবেন না, কখন যাবে আর কখন আসবে এটা বেকুন ঠিক নেই, কিন্তু আসবে, ও ঠিক থাকবে, সময় মতো টাইম পেলে চলে আসবে। যে কোনো কাজ ঠিক করবে আর সময় মতো আসবে করে। তো এই যে মানে টাইমিং, মানে এটা মানে কাজের সঙ্গে মিশে যাওয়া। সঙ্ঘ এখানে বলতো যে একদম মানে ওতপ্রোত বলে না, একদম মানে একদম বিলকুল একদম মিশে যাওয়া একটা কাজের সঙ্গে, সেটা সঙ্ঘের একটা মানে ইনটক্সিকেটে বলতে পারে, একদম সঙ্ঘের কাজে একদম মানে মত্ত হয়ে গেছে বলতে পারেন আর কি। মদমত্ত বলে না, মদমত্ত মানে মদ খেয়ে এরকম মত্ত হয়ে যায়, আমরা সঙ্ঘের কাজে মত্ত হয়ে গেছে এরকম বলতে পারেন। না, এই মত্ততা আপনার থাকুক, আর আপনার এই মনের বয়সটাও কম থাকুক, আর আপনি এই ফিট থাকুন, কারণ আপনাদের এজে এই ফিট মানুষগুলোকে দেখলে আমরাও ইন্সপিরেশন পাই। না, এটা কি হচ্ছে যোগার এফেক্ট। যোগা কি যদি কেউ করে, কি আপনি কি রোজ করেন এখন? যোগায় রোজ করি। যোগাই যে আচ্ছা। মানে এটি যে কতক্ষণ করেন? ডিপেন্ড অন দ্য টাইম। যদি আমার 15 মিনিট বলে 15 মিনিট করি, যদি আধা ঘন্টা তো আধা ঘন্টা করি। তা বিভিন্ন রকম। কতদিন ধরে যোগা করছেন? আমি তো এখন যেদিনকে ব্যাঙ্গালোর আমি এটা যোগা করছি এজ অফ 19 ইয়ার্স, মানে যখন আমি 19 বছর ছিলাম তখন আমি যোগা করছি। আমি মানে সঙ্গে আসার আগেও যোগা করতাম। এই আমাদের একটা সুক্তারা বলে একটা বই বেরোতো আমার গ্রামে, তখন আমি আর বন্ধু মিলে সুক্তারা নিতাম। ওখানে কিছু যোগার থাকতো, যোগাসনে কিছু থাকতো, ওখানে দেখে দেখে আমরা যোগাসন করতাম ওখান থেকে। ওই যোগাসনে আমার তখন থেকে অভ্যাস একটু একটু ছিল। তারপরে সঙ্গে আসার পরে তো আমি তো যোগাসনের টিচার ছিলাম। আমাকে দুটো এই RSS যে ট্রেনিং ক্যাম্প হতো, তাই দুটো বিষয়ে আমি ওদেরকে ট্রেনিং দিতাম। একটা হচ্ছে যোগাসন, একটা হচ্ছে ওই জুডো ক্যারাটে যেটা ছিল, ওই দুটোতে আমি ট্রেনিং দিতাম। আমাদের যারা কার্যকর্তা আসতো তাদেরকে দিতাম ট্রেনিং। আর যোগাসনে আমার খুব মানে যে আপনার যে ওই পোস্চার, খুব পারফেক্ট পোস্চার আসতো আমার। আমি খুব শরীরকে ততখানি নমনীয়তা রেখেছি যতখানি ওই পোস্চার আনার জন্য যতখানি দরকার তা করেছি এখনো করি। অনেক অনেক ধন্যবাদ দাঁতন থেকে এখানে আসার জন্য। ভালো লাগলো। আমি জানি অনেকটা খাটিয়েছি আপনাকে, ঠিক আছে। কিন্তু স্টিল ধন্যবাদ। আর পরে আবার কিন্তু আড্ডা হবে আপনার সাথে। থ্যাংক ইউ। ধন্যবাদ, নমস্কার।